পেশাতে সকলকে স্বাগত। আজকে যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাঘের দুধ। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন শুরু করতে চলেছি গল্প বাঘের দুধ। তদানীন্তন বাবুর যে বাঘের সঙ্গে পিপি খাতির তা লোকে জানে। খাতির মাগনা হয়নি। একবার নাকি পাতা নাতা খুঁজতে বুটবুটির জঙ্গলে ঢুকে ভারী ফ্যাসাদে পড়েছিলেন। কানওয়ালা নামে একরকম ভূত আছে। তারা এমনিতে ফট করে কারোর সামনে আসে না কিংবা শব্দ সাড়াও করে না। তাদের কাজ হলো মানুষের মগজে ঢুকে সে তার কপাসটাকে অকেজো করে দেওয়া। ব্যাস, সেই লোক আর কিছুতেই চেনা রাস্তাও চিনতে পারে না। নিজের বাড়ির সামনে দিয়ে 10 বার যাতায়াত করেও বাড়ি ঠাউর করতে পারেন না। একেবারে ভজঘটে ব্যাপার বাঁধিয়ে দেবে। তা ফুটফুটের জঙ্গলে তেমন ধারা কানওয়ালা বিস্তর ছিল। তদানীন্তন বাবু পড়লেন তারই একটার পাল্লায়। জঙ্গল থেকে আর কিছুতেই বেরোতেই পারেন না। ওদিকে অন্ধকারও নেমে এলো। আর সেই আমলে ডুয়ার্স ছিল এক অদ্ভুতই জায়গা। ভূত প্রেত দন্ডি দানা তো ছিলই, আর ছিল বিস্তর বাঘ, হাতি, গন্ডার, বুনো শুয়োর, সাপখোপের কথা তো ছেড়েই দিচ্ছি। আর কে না জানে জঙ্গলের মধ্যে সন্ধেবেলার চেয়ে ভয়ের সময় আর নেই। তদানীন্তন বাবু তখন ছোকরা মানুষ, সবে কবরেজিতে পোষা শুরু করেছে। ডাক্তার কবরেজদের এই শুরুর দিকটাই যা বিপদের। প্রথম দিকেই 2-4টে ভোজবাজি দেখে দিতে পারলে রুগীরা একেবারে গাদি লেগে যায় চেম্বারে। ওষার হয়ে যাওয়ার পর রুগী মরলেও আর কেউ কিছু মনে করে না। যে কটা ভালো হয় সেগুলোর কথাই লোকে ফোলাও করে বলে বেড়ায়। তা তদানীন্তনবাবু গোটা 2 ভোজবাজি ইতিমধ্যে দেখিয়েছিল। মহাজন রামপ্রসাদের পেটে একটা টিউমার হয়েছিল। ডাক্তার বলেছে অস্ত্র করতে হবে। রামপ্রসাদ অস্ত্র করার নামে এমন ভয় খেয়ে গেল যে তার নাওয়া খাওয়া বন্ধ হলো। সেই টিউমার শেষে কমলো তদানীন্তনের দেওয়া ওষুধে। রামপ্রসাদ খুশি হয়ে বলল, তোমাকে কত দিতে হবে বলো, যা চাও তাই দেব। কিন্তু লোক তদানীন্তনের ধাতেই নেই। তার উপর গুরুর বারণ আছে, চিকিৎসা মানে লোক সেবা। লোভ করতে যেও না বাবু। তদানীন্তন বাবু তাই 2টি টাকা আর ওষুধের দামটুকু নিয়েছিলেন। এতে সবাই বেশ বাহবা দিল তাকে। এরপর হেড পণ্ডিতের বইয়ের ভূতে ধরার ঘটনা। সে এক বিদঘুটে ব্যাপার। পণ্ডিত মশাইয়ের গিন্নি রাখাল রানী মহা খান্ডার। তার ভয়ে বাড়ির বেড়ালটাও অবধি তটস্থ। অমন যে দাপটে পণ্ডিত মশাই, যার ভয়ে ছাত্ররা একেবারে ভিজে বেড়ালটি হয়ে থাকে, সেই যেন পণ্ডিত মশাই রাখাল রানীর কথায় উঠে বসেন। রাখাল রানীকে যে ভূতেরাও ধরার সাহস রাখে, এটাই আশ্চর্যের বিষয়। তবু ধরলো, সবাইকে অবাক করে দিয়েই ধরলো। আর কি ধরা বাপ! সাঁঝবেলায় পুকুর ঘাটে গা ধুতে গিয়েছিলেন, ফিরে এলেন অন্য মানুষ। এক গলা ঘুমটা, নববধূর মতো হাব ভাব, কথা নেই বার্তা নেই। হঠাৎ ফুসফুস করে কাঁদতে থাকেন, আবার যখন তখন খিলখিল করে হেসে ওঠেন। অদৃশ্য সব মানুষের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেন। গলা ছেড়ে বিদঘুটে গান গাইতে লাগলেন। একদিন দুপুরে একটা মোষের পিঠে চেপে খানিকটা ঘুরে এলেন। এইসব কাণ্ড দেখে ডাক্তার বদ্যি ডাকা হলো। তারা ফেল মারলে ডাকা হলো ওঝা। রাজ্যের লোক ভেঙে পড়লো কাণ্ডটা দেখতে। ওঝা যখন হার মেনে চলে গেল, তখন তদানীন্তন বাবুর ডাক পড়ল। তা তদানীন্তনের কপাল ভালোই বলতে হবে। খুঁজে পেতে লাগসায় গাছ গাছরা পেয়ে ওষুধ বানিয়ে ফেললেন। আর তা লেগেও গেল।
7 দিনের মধ্যে রাখার রানী আবার সেই আগের মতোই খানরানী হয়ে উঠলেন। তদানীন্তনের বেশ নাম হলো। শুধু কে জানে কেন পণ্ডিত মশাই বিশেষ খুশি হলেন না। কেবল বলতে লাগলেন, কবিরাজ না কপিরাজ, হুঁ, উনি আবার চিকিৎসা করবেন? লোক চরিত্রই জানেন না লোকটা, কোনটা ভালো কোনটা মন্দ সেই জ্ঞানই হয়নি। তৃতীয় যে রুগী হাটে এলো, তিনি বলতে গেলে এলাকাটার রাজা। শোনা যায় নরহরি বাবুর একসময় নাম হয়েছিল থরহরি বলে। তা কথাটা মিথ্যেও নয়। নরহরি প্রথম জীবনে ডাকাতি করতেন। তার হাতে মেলা লোক মরেছে, মেলা লোক সর্বশান্ত হয়েছে। যথেষ্ট টাকা পয়সা হাতে এসে যাওয়ার পর নরহরি ডাকাতি ছেড়ে ব্যবসাতে মন দিলেন। জমি জায়গাও কিনে ফেললেন বিস্তর। তাতে অবস্থাটা ফুলে ফেঁপে উঠল, খুব নামডাকও হলো। এখন উনি ডাকাতি করেন না বটে, কিন্তু হাতে মাথা কাটেন, দোর্দণ্ড পোতা। একদিন তদানীন্তনকে ডেকে পাঠালেন দরবারে। বিশাল ঘর, ঝাড়বাতি, কিংখাপ, কে নেই সেই ঘরে। তাকিয়ায় ঠেস দিয়ে বসেছিলেন। তদানীন্তনকে বললেন, দেখো হে বাপু, ইদানিং মনে হচ্ছে আমি কেমন বুড়ো হয়ে যাচ্ছি। ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না আমার। এত টাকা পয়সা, ধন দৌলত, আমি বুড়ো হলে ভোগ করবে কে? হ্যাঁ, বুড়ো হব মানে এ কি ইয়ার কি নাকি? এখনো তেমন বয়সই হলো না, বুড়ো হলেই হলো। তা তোমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে। শুনে তদানীন্তন মাথা চুলকোলেন। বুড়ো হওয়াটা কোনো রোগ নয়, তবে অকাল বার্ধক্য হলে অন্য কথা। তিনি যতদূর শুনেছেন নরহরির বয়স 70-এর ওপর। চুলে এখনো পাক ধরেনি, শরীরটাও টান টান আছে। একখানা ছোটখাটো পাঠা, আস্ত কাঁঠাল বা সেটা রাবড়ি হাসতে হাসতে খেয়ে ফেলতে পারেন। কিলিয়ে পাথর ভাঙা নরহরির কাছে এখনো কিছুই নয়। কিন্তু তা বলে তো আর জোড়া বুড়ি ছাড়বে না, সে একদিন ধরবেই মানুষকে। তদানীন্তনকে দ্বিধাগ্রস্ত দেখে নরহরি বললেন, দেখো হে, রোগটা যদি সারাতে পারো তো তোমাকে আর ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে হবে না, রাজা করে দেব। আর যদি না পারো তবে কি হবে সেটা উজ্জ্ব থাক। তদানীন্তন বুঝলেন, বুড়ো হওয়ার ঠেকানোর ওষুধ যে নেই তা নয়, তবে বেশিরভাগ লোকই এটাকে রোগ বলে মনে করেন না, চিকিৎসাও করাতে আসে না। আর ওষুধ জোগাড় করাও বেশ শক্ত। বাঘের দুধ, ব্রহ্মকমলের বীজ এবং আরো নানা দুষ্প্রাপ্য জিনিস লাগবে। তদানীন্তন বললেন, দেখি, দেখো, বেশ ভালো করে দেখো, এইটে তোমার অগ্নি পরীক্ষা। এই কথাটা মনে রেখে কাজ করো বাপু। যে আজ্ঞে। এটা যে একটা প্রচ্ছন্ন হুমকি তা বুঝতে কষ্ট হলো না তদানীন্তনের। ভারী চিন্তায় পড়ে গেলেন তিনি। তবে তিনি এটাও জানেন যে নরহরির চিকিৎসা যদি লেগে যায় তাহলে প্রসারের জন্য আর ভাবতে হবে না। ভাবতে ভাবতে তদানীন্তন শুকিয়ে যাচ্ছিলেন। রোজ সকালে নরহরির দুটো যমদূতের মতো পাইপ সরকি হাতে এসে হেঁড়ে গলায় হাঁক মারে, কই কবরেজ মশাই, ওষুধ জোগাড় হলো? বাবু যে হেদিয়ে পড়লেন, রোজ রাতে 15খানা পরোটা খান, কাল রাতে 14-র বেশি পারেননি। যা করার তাড়াতাড়ি করুন। তদানীন্তন কবিরাজ অমায়িকভাবে বললেন, হচ্ছে বাবারা, হচ্ছে। তা দৌড়ঝাঁপ করে নানা ফন্দি ফিকির খাটিয়ে
কিছু কিছু জিনিস পেয়ে গেলেন তদানীন্তন বাবু। এখন বাঘের দুধটা হলেই হয়, কিন্তু সেটা কি হবে? কোথাতেই আছে বাঘের দুধ? ওভাবে গরু বা মোষের দুধ দেওয়া যায় বটে, কিন্তু তাতে বিশেষ কাজ হবে না। তা সে যাই হোক, নানা ভাবনা চিন্তায় পড়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে বেঘোরে তো অন্ধকার নেমে এলো। চারিদিকে নানা রকম জন্তু জানোয়ারের হাঁক ডাক শোনা যাচ্ছে। তদানীন্তন অগত্যা একটা বেশ বড় গাছে উঠে পড়লেন। বিষাদ মতো উঠে তিনটে শাখার সংযোগস্থলে দিব্যি একটা রাত কাটানোর মতো ফাঁদালো জায়গাও জুটে গেল। সেখানে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। পেটে খিদে, শরীরটার উপর দিয়ে ধকলও গেছে কম নয়, তার উপর কাঠ পিঁমড়ে আর মশার কামড়েও জ্বালাতন হচ্ছে। ক্রমে ক্রমে বেশ নিশুতি হয়ে এলো। তদানীন্তনের একটু ঢুলিনি এসেছিল। হঠাৎ শুনলেন গাছের তলায় কিসের যেন শব্দ হচ্ছে। কেউ যেন কান্নাকাটি করছে বলে মনে হলো, তবে মানুষ নয়। তদানীন্তন অন্ধকারে ভালো দেখতে পাচ্ছিল না, তাই একটু ঝুঁকলেন। আর সঙ্গে সঙ্গে তার মনে হলো কে যেন তার ঘাড়ে একটা ধাক্কা মেরে টালমাটাল করে দিল। হড়াস করে তদানীন্তন গাছ থেকে পড়লেন। তবে সোজাসুজি নয়, সোজা পড়লে ঘাড় ভেঙে যেত নির্ঘাত। ডালপালায় আটকে এবং গোদ খেতে খেতে যখন নিচে এসে পড়লেন, তখন ঘাড় না হোক হাড় পাঁজর কিছু না কিছু ভাঙারই কথা। কিন্তু আশ্চর্যের বিষয়, ভাঙা তো দূরের কথা, ব্যথাটুকুও টের পেলেন না তিনি। কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে হঠাৎ বোটকা গন্ধটা পেলেন। আঁতকে উঠে দেখলেন, যা দেখলেন তা প্রত্যয় হলো না। একটা বিশাল বাঘ। বাঘ যে এত বড় হয় তার ধারণাতেই ছিল না তদানীন্তনের। লেজ থেকে মাথা অবধি বোধ হয় হাত 10 হবে, উঁচু একটা বড় মোষের সমান। বাঘটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর একটা অদ্ভুত শব্দ করে গোঙানি ছাড়ছে। এরকম অবস্থায় তদানীন্তন আর পড়েননি কখনো। শত্রুও যেন না পড়ে। কিছুক্ষণ বিস্ময় ভরে বাঘটার দিকে চেয়ে রইলেন। হঠাৎ তার কানে তার বিবেক যেন বলে উঠল, তুমি না চিকিৎসক? চিকিৎসক কি রুগী বাঁচে? জীব কষ্ট পাচ্ছে, তোমার কাজ তুমি করো। তদানীন্তনের ভিতরে সুপ্ত কবিরাজটি জেগে উঠল। তিনি যন্ত্রণাকাতর বাঘটার কাছে নির্ভয়ে এগিয়ে গেলেন। আশ্চর্যের বিষয়, তদানীন্তন একটু চেষ্টা করতেই বাঘটার সামনের ডান পায়ের থাবার কিছু উপরে নাড়িটারও টের পেলেন। বেশ চঞ্চল নাড়ি। বুঝতে পারলেন বাঘটার পিত্ত কুপিত হয়েছে। বাঘটা হা হা করে হাঁপাচ্ছিল। আর জ্যোৎস্নাটাও নিশীথ রাতে বেশ জোরালো হয়ে পড়েছে বলে জিভ পরীক্ষা করতেও বেগ পেতে হলো না। চোখ টেনে চোখের কোলটাও পরীক্ষা করে নিলেন। জঙ্গলে গাছগাছড়ার অভাব নেই। মোক্ষম ওষুধটি খুঁজে বের করতেও কষ্ট হলো না, এনে খাইয়ে দিলেন। বাঘটাও আশ্চর্যের বিষয় খেলো। তারপর বাঘটা একটু আরাম বোধ করে শুয়ে পড়ল। তদানীন্তন তার পিঠে চুলকে দিলেন, কানে সুরসুরি দিলেন। বাঘটা নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। এরপর বাঘের দুধ জোগাড় করতে আর কষ্ট পেতে হয়নি তাকে। লোকে দেখেছে সন্ধেবেলা বাঘটা এসে তদানীন্তনের গোয়াল ঘরে ঢুকতো, আর তদানীন্তন বালতি নিয়ে গিয়ে সের সের দুধ দুইয়ে নিতেন। লোকে বলে সেই দুধ থেকে ছানা, দই, এমনকি ঘি অবধি তৈরি করতেন তদানীন্তন। নিজে তো খেতেনই, চড়া দামে বিক্রিও করতেন। কিন্তু
যে কথাটা বলার জন্য এই এত কথা, তা হলো নরহরিকে নিয়ে। তদানীন্তন বাবু তো বাঘের দুধ আর সব দুষ্প্রাপ্য জিনিস দিয়ে বার্ধক্য ঠেকানোর ওষুধ তৈরি করলেন, কিন্তু তারপর গিয়ে হাজির হলেন নরহরির দরবারে। নরহরি ওষুধের শিশিটা খুলে নাকের কাছে ধরে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বললেন, আহ, বিচ্ছিরি গন্ধ, এতে কাজ হবে তো হে কুবরেজ? নইলে কিন্তু। কাজ হলো কিনা ঠিক বোঝা গেল না। তবে কদিন বাদে একদিন রাস্তায় হঠাৎ দেখা, তদানীন্তন তার গাছগাছড়ার খুঁজে যাচ্ছিলেন, আর ঘোড়া দাপিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন নরহরি। একেবারে মুখোমুখি পড়ে গেলেন। এই যে কবরেজ, কি খবর? তদানীন্তন তটস্থ হয়ে বললেন যে, আগে খবর ভালোই, তা আপনাকে বেশ ছোকরা ছোকরা দেখাচ্ছে কিন্তু। এ কোথায় হঠাৎ ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন নরহরি। তারপর গাঁ গাঁ করে চেঁচিয়ে উঠে বললেন, এ কথাটা আজকাল আমাকে সবাই বলে। কেন বলে বলো তো? এ কি ইয়ার্কি নাকি? আগে না, ইয়ার্কি হবে কেন, যথার্থই বলে। নরহরি অগ্নিশর্মা হয়ে বললেন, ইয়ার্কি পেয়েছ? ছোকরা বললেই হলো। বয়স কত হয়েছে তা খেয়াল আছে? 71 ছাড়িয়ে 72-এ পড়লুম, আর ছোকরা দেখাবে মানে? বয়সের গাছ পাথর নেই, তা জানো? ওসব কবিরাজি একদম করবে না আমার কাছে। বুড়ো বয়সে বুড়ো হওয়াটাই ধর্ম, বুঝলে? ছোকরা দেখানোটা কাজের নয়। যে আজ্ঞে। চুলে পাক ধরেছে দেখেছো? কষের দাঁত পড়েছে জানো? আজকাল 10খানা পরোটার বেশি খেতে পারি না। খবর রাখো? আজ্ঞে না। খুব কবরেজ হয়েছে। পণ্ডিত ঠিকই বলে, কবিরাজ না কপিরাজ। এই বলে ফের ঘোড়া ছোটালেন নরহরি। তদানীন্তন হাঁ করে চেয়ে রইলেন। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম, সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাঘের দুধ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।